মতন একই রকম ক্লাসে আমরা ফিরে এলাম। আসলে গুগল মিটে ক্লাস নিতে গিয়ে যেটা দেখলাম, তোমরা সকলে যখন লগ ইন করছো তখন সকলের কথার মাঝখানে গুরুত্বপূর্ণ কথাগুলো বোধহয় একটু হলেও হারিয়ে যাচ্ছে। তাই আমার মনে হলো এভাবে ক্লাস নিলে হয়তো যে কথাগুলো ঠিক আমি বলতে চাই সেগুলো তোমরা আরও স্পষ্টভাবে, আরও স্বচ্ছভাবে শুনতে পাবে। তাই সেই লকডাউন পিরিয়ডের মতন করেই আবার নতুন করে ইউটিউবে তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করলাম। গতদিনকে বহুপদী সংখ্যামালার যে গুণ এবং ভাগের যে অধ্যায় শুরু করেছিলাম, তার পরবর্তী অংশ থেকে আজকের ক্লাস শুরু হচ্ছে। প্রথমে কোষে দেখি 4.1, সেখান থেকে একটি অঙ্ক আমি করে দেখিয়েছি। তারপর পরবর্তী যে অঙ্কগুলো আছে, যেগুলো তোমাদেরকে কোষে দেখতে হবে, সেগুলো অল্প অল্প করে কোষে দেখিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তবু কোনো অসুবিধে হলে আগের মতো করেই কমেন্ট বক্সে লিখো, আর ক্লাস কেমন লাগলো সেই মতামতগুলো একটু জানিও। তাহলে তখনও যে কথা বলতাম যে আমি আরও উজ্জীবিত হব, আরও অনুপ্রেরণা পাব। কোনো অসুবিধার কথা লিখবে, প্রয়োজন হলে ফোন করবে। এ সপ্তাহে কি কাজ করবে তা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এমনকি ভিডিওর শেষ অংশেও তোমরা দেখতে পাবে। আমার মনে হয় এই ক্লাসটি করলে তোমাদের যে পাঠ্যক্রম তা সহজ সরল গতিতে এগিয়ে যেতে পারবে এবং তোমাদেরও গণিতের পাঠ গ্রহণ সফল হবে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা সকলে মিলে যোগদান করি। ছাত্ররা, আমরা আবার সেই আগেকার মতন সময়ের ক্লাসে ফিরে এসেছি। যাই হোক, দেখো, আমি আগের দিন যে অঙ্কগুলো দেখিয়েছিলাম সেখান থেকেই আবার তোমাদের কতটুকু মনে আছে দেখবার জন্য আমি সেখান থেকেই শুরু করলাম। কোষে দেখি 4.1-এর দেখো, আমি একের দাগের এফের অঙ্কটা করছি, অর্থাৎ যেখানে তোমাকে দুটো বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে তার গুণফল নির্ণয় করে গুণফলের মান বসাতে হবে। দেখো এখানে আমি কি করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্সকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে গুণ করেছি। সেই জন্য দ্বিতীয় লাইনে খেয়াল করো, আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওই যে পুরো সংখ্যামালাটা, সেটাকে প্রথমে এক্স দিয়ে, তারপর ওয়াই দিয়ে, তারপর জেড দ্বারা গুণ করলাম। তৃতীয় লাইনে গিয়ে কি করলাম দেখো, তৃতীয় লাইনে গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে ওই সংখ্যামালাটার মধ্যে আমি যে গুণফলটা পেলাম সেই সংখ্যামালার মধ্যে খুঁজে দেখছি যে সেখানে এমন কোনো রাশি বা এমন কোনো পদ আছে কি না যাদেরকে যোগ করা যায় অথবা বিয়োগ করা যায়। এখানে দেখতে পাচ্ছি প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড। এইভাবে প্রতিটি রাশিমালাই একে অপরের বিপরীত চিহ্নের সঙ্গে রয়েছে। খুব স্বাভাবিকভাবেই তারা পরস্পরের মধ্যে কাটাকুটি হয়ে যাচ্ছে এবং তারা বাদ চলে যাচ্ছে। এমনি করে আমি দেখলাম, দেখো পরবর্তী লাইনে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব আর এক্স ওয়াই জেড তিনবার আছে। দেখো তিনটের আগেই কিন্তু ঋণাত্মক চিহ্ন রয়েছে। তাহলে সকলের চিহ্ন যখন এক হয় তখন কি হয়, তাদের সহগগুলো যোগ হয়, অর্থাৎ 1xyz প্লাস 1xyz প্লাস 1xyz, মানে সেটা হয়ে গেল 3xyz। তাদের আগে চিহ্নটা কিন্তু মাইনাস, কারণ তিনজনের আগেই হচ্ছে মাইনাস চিহ্ন ছিল। পরের লাইনে কি করেছি, পরের লাইনে দেখো ওই যে মানগুলো তোমাদের দেওয়া আছে, এক্স ইকুয়াল টু কী মান দেওয়া আছে, এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1, ওয়াই ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু -1। সেই জন্য প্রথমে করা হয়েছে 1-এর হোল কিউব, তারপরে করেছি কি ওয়াই কিউব কী করে বেরোবে, কারণ ওয়াই এর মান 0, তাহলে কোনো কিছুর কিউব করলে সেও 0 হবে। সো স্বাভাবিকভাবেই সেখানে শূন্য বসেছে। জেডের মান যেহেতু -1, তাই -1-এর হোল কিউব। এবার তারপরে কি হয়েছে, -3 × 1, অর্থাৎ এক্সের মান ইন্টু 0, অর্থাৎ ওয়াই এর মান ইন্টু -1 জেডের মান। এখন দেখো 1-এর হোল কিউব 1, পরের পদ 0, -1-এর হোল কিউব -1, তারপরের পদ আবার যথারীতি 0, আবার 1 আর -1 কেটে গিয়ে হলো 0, অর্থাৎ তোমাদের এই গুণফলের মান দাঁড়ালো হচ্ছে 0। আশা করি এই অঙ্কগুলো তোমরা করতে পেরেছো গত সপ্তাহে যেহেতু আমি দেখিয়েছিলাম। তথাপি তোমাদের যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে সেই জন্য আমি এই আরেকটি অঙ্ক নমুনা হিসাবে তোমাদের করে দেখালাম। এবারে চলো আমরা ক্লাসের পরবর্তী অংশে যাই।
ছাত্ররা, তোমরা দেখো, এর আগে যে অঙ্কটা আমরা দেখলাম, এই অঙ্কগুলো আমরা আগের দিন করেও ছিলাম, বোধহয় ক্লাসে দেখিয়েছিলাম। তার থেকে এই ধারাবাহিক গুণফল এই বিষয়টি একটু আলাদা। কেন না, দেখো এখানে 3টে রাশিমালা আছে। যেমন যে অঙ্কর দাগের নম্বরটা আমি দিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনে দেখছো, সেটা হচ্ছে 2-এর দাগের রোমান 1। সেখানে কি বলছে, এরকম 3টে রাশিমালা দিয়েছে, x⁵ +1, কমা, আবার দিয়েছে 3 - x⁴, আবার দিয়েছে 4 + x³ + x⁶। যদি এমনটা দেয় তাহলে আমরা কেমন করে গুণফল নির্ণয় করব? দেখো, ধারাবাহিক গুণফল বলে প্রশ্নতেই বলা আছে পরপর গুণ করি। তার মানে কি, আমি যদি প্রথমে এটাকে এটা দিয়ে গুণ করি, তাহলে যে গুণফল পাবো তার সাথে আবার এই তৃতীয় রাশিটার গুণ হবে। নইলে একসঙ্গে তো 3টেকে আমরা গুণ করতে পারি না, সংখ্যার ক্ষেত্রেও পারি না। যদি 3টে সংখ্যা একসঙ্গে গুণ করতে দেয়, আমরা কি করি, প্রথমে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ করি, তারপরে সেই গুণফলের সঙ্গে আবার তৃতীয় সংখ্যাকে গুণ করে চূড়ান্ত গুণফল নির্ণয় করি। এখানেও বিষয়টি তাই। তাহলে এখন বোধহয় ব্যাপারটা তোমাদের কাছে সরল এবং স্বাভাবিক হয়ে গেল। দেখো, তাহলে আমার কাছে কি দাঁড়ালো? দাঁড়ালো এরকম যে x⁵ ইন্টু 3 - x⁴। তাহলে আমি এখানে প্রথমে 3 দিয়ে x⁵কে গুণ করব, তাহলে x⁵ +1, এখানে মাইনাস সাইন আছে তাই এখানে বসলো মাইনাস, আবার x⁴, আবার x⁵কে গুণ করলাম। এখন তা যদি হয় তাহলে 3x⁵ +3 মাইনাস, এইখানে দেখো কি হয়, তোমরা জানো সূচকের নিয়মে এই ঘাত এবং এই ঘাত যোগ হয়। তার মানে এটা হয়ে গেল x⁹ 5 + 4 9, আর এই মাইনাস সাইন আর এই প্লাস সাইন গুণ হয়ে হলো মাইনাস x⁴। তাহলে আমরা কি জানি যে আমাদের এই চূড়ান্ত গুণফলকে ঘাতের নিম্নক্রমে সাজাতে হবে। নিম্নক্রম মানে সর্বোচ্চ ঘাতটি আসবে আগে। তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 9, তার আগে চিহ্ন আছে মাইনাস। তাহলে দেখো, -x⁹ প্লাস 3x⁵ মাইনাস x⁴ প্লাস 3। এইটা হলো এই যে দুটো রাশি, এদের গুণফল। এবার আমি কি করব? এবার আমি এই গুণফলটাকে আবার এই তৃতীয় যে রাশিমালা তাকে গুণ করব। অর্থাৎ বিষয়টি কেমন দাঁড়াবে দেখো, -x⁹ প্লাস 3x⁵ মাইনাস x⁴ প্লাস 3 ইন্টু, এইটাকেও তোমরা সাজিয়ে লিখে নাও, x⁶ প্লাস x⁵ প্লাস 4। বীজগণিতে মাথায় রাখবে, এখানে সবসময় কিন্তু গুণ চিহ্ন দিতে হয় এমনটা নয়। কোনো চিহ্ন নেই মানেই কিন্তু সেটা গুণ, এটা বুঝতে হবে। যেমন এই যে এখানে লেখা আছে 3x⁵, তার মানে কি 3 ইন্টু x⁵। এই বড় হচ্ছে, এবার আস্তে আস্তে এই বিষয়গুলোকে বুঝতে হবে। যেখানেই দেখবে এইরকম রাশিমালা আছে, মাঝখানে কোনো চিহ্ন নেই, চিহ্ন নেই মানে কি সেখানে গুণ। এবার আমাদের গুণটা একটু বড় হলো, অর্থাৎ x⁶ দিয়ে এই রাশিমালাটাকে গুণ, তারপরে x⁵ অর্থাৎ x³ দিয়ে এই রাশিমালাটাকে গুণ, তারপর 4 দিয়ে এই রাশিমালাটাকে গুণ, তারপর সরলীকরণ, তারপর ঘাতের নিম্নক্রমে সাজানো, তারপরে চূড়ান্ত গুণফল। চলো দেখা যাক। তাহলে x⁶ দিয়ে গুণ করছি, -x⁹ প্লাস 3x⁵ মাইনাস x⁴ প্লাস 3, পরে কি চিহ্ন আছে প্লাস, x⁵ দিয়ে গুণ করছি, -x⁹ প্লাস 3x⁵ মাইনাস x⁴ প্লাস 3, তারপরে আবার আছে 4, 4 -x⁹ প্লাস 3x⁵ মাইনাস x⁴ প্লাস 3। এবার দেখো, এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে গোলমাল করলে কিন্তু পুরো অঙ্কটাই গোলমেলে হয়ে যাবে। তাহলে x বসালাম, ঘাত যোগ হবে 6 যোগ 9 মানে x⁵15। এখানে মাইনাস চিহ্ন আছে, এর প্লাস চিহ্ন আছে, তাহলে এটা হয়ে গেল মাইনাস। এইবারে আমরা লিখলাম প্লাস, আবার 3 বসিয়ে দিলাম, ইন্টু x বসিয়ে দিলাম, 6 যোগ 5 মানে 11 হলো। এবার এই মাইনাস আর এই প্লাস বসে গেল মাইনাস, এক্স বসলো,
6 + 4 হয়ে গেল 10। আর এখানে দেখো, এখানে কোনো এক্স নেই, শুধু একটা সংখ্যা, তাহলে সে এই 3x এর সঙ্গে গুণ হয়ে হলো 3x⁶। একইভাবে প্লাস চিহ্ন বসে গেল। প্লাস চিহ্ন বসবে কিনা এটা বুঝতে হবে, কারণ এইখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে সেই মাইনাসে এখানেও মাইনাস বসলো। x⁹ 9 + 3 মানে 12 প্লাস 3 × x⁸ 8, একইভাবে 3 + 5 8, তারপরে মাইনাস x⁷, কেন 4 + 3 7, তারপরে প্লাস 3x³ আর শেষে হচ্ছে এই যে দেখো, এই যে প্লাস লিখে ফেললাম, এ কিন্তু ভুল হলো, কেন এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস 4x⁹ প্লাস 12। যখন সংখ্যা থাকবে সেই সংখ্যা কেবল সংখ্যার সঙ্গে গুণ হবে। এই যে চলরাশি অংশটি রয়েছে এটা কিন্তু যেমন তেমন বসে যাবে, তাহলে 4 × 3 12x⁵, আবার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4x⁴ আর প্লাস 12। এই গেল আমাদের রাশিমালা। এখন বিষয় হচ্ছে আমাদেরকে খুঁটিয়ে দেখতে হবে যে কারোর সঙ্গে কারোর যোগ হচ্ছে কিনা, কারোর সঙ্গে কারোর বিয়োগ হচ্ছে কিনা, কেউ কাটাকুটি চলে যাচ্ছে কিনা, এটাও কিন্তু দেখতে হবে। তা যদি দেখতে হয়, খেয়াল করে দেখো x⁵ তোমার এখানে আর কোথাও আছে? দেখো পুরো রাশিমালার মধ্যে কোথাও নেই, তাই লিখে ফেললাম -x⁵। আচ্ছা, এবার x⁵ এর পর খেয়াল করো তার থেকে ছোট ঘাত কোথায়? এই 12 11, কিন্তু তার থেকেও বড় ঘাত হচ্ছে 12, তাহলে এ আগে আসবে, একে আগে এনে দিতে হবে। তাহলে -x⁵12, তারপরে প্লাস 3x⁵11। আচ্ছা, 11 পর কে আসবে? দেখো এই যে -x⁻10, 10 পরে কে আছে? এই দেখো 9, -4x⁹9, 9 পরে কে আছে? দেখো প্লাস 3x⁸8, তারপরে কে আছে? -x⁷, 7 পরে কে আছে? এই দেখো প্লাস 3x⁶, 6 পরে কে আছে? এই দেখো প্লাস 12x⁵, 5 পরে কে আছে? 4 আর কোথাও আছে? দেখো নেই, তাহলে -4x⁴ প্লাস 3x³ আর কে পড়ে আছে? পড়ে আছে হচ্ছে প্লাস 12। যখন আমরা এরমভাবে সাজাচ্ছি তখন এমনটা মাঝে মাঝে হতে পারে যে আমরা হয়তো এরকম গুছিয়ে করতে গিয়ে কাউকে বাদ দিয়ে ফেললাম। কি করে সেটাকে, সেই ভুলটিকে এড়াবো? গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি পদ আছে। এখানেও 12টি লিখলাম তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে কি আমি কাউকে বাদ দিইনি, কিন্তু আমি এখানে কি করলাম? ঘাতের নিম্নক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ঘাতের নিম্নক্রমে সাজালে গুণফলটি হলো এই। তাহলে দেখে নাও কি করলাম। প্রথমে আমাকে 3টে রাশিমালা দেওয়া হলো, সেই 3টে রাশিমালার মধ্যে প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রথম দুটিকে গুণ করলাম, সেখান থেকে আমার প্রাপ্ত ফলাফল হলো এইটি। তখন আমি সেই প্রাপ্ত ফলাফলটির সঙ্গে আবার তৃতীয় রাশিটিকে গুণ করলাম, সেখানে আমার প্রাপ্ত ফলাফল হলো এইটি। এখানে আমি কি করলাম? ঘাতগুলোকে তাদের নিম্নক্রমে সাজিয়ে দিলাম, তাতে যেটা পেলাম সেটিই হলো আমার চূড়ান্ত গুণফল। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে। ছাত্ররা দেখো, এবারে আমরা একটা অন্য ধরনের অঙ্ক করব। রাশিমালার গুণভাগ সে তো থাকবেই, কারণ সেটি নিয়েই এই অধ্যায়টি, কিন্তু দেখো বলছে সরল করি। আমরা সরল করতে কিন্তু ছোটবেলায় শিখেছি, যদিও এখনো তোমরা ছোট, তবু আরেকটু ছোটবেলায় আমার যতটুকু মনে পড়ে সংখ্যা দিয়ে বিভিন্ন সরল শিখেছি। সেখানে শিখেছিলাম আগে রেখা বন্ধনীর কাজ হয়, তারপর প্রথম বন্ধনীর কাজ হয়, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ হয়,
মাঝখানে আবার এর বলে একটি বস্তু ছিল, সেটা রেখাবন্ধনীর পরেই চলে আসবে। ভাগ গুণ কোনটা আগে পরে হয় এগুলো আমরা শিখেছিলাম। তো সেখানে মূলত ছিল হচ্ছে কেবল সংখ্যা, কিন্তু এখানে আমরা যে সরল করব সেখানে সংখ্যার সঙ্গে সঙ্গে চলরাশি মিশ্রিত থাকবে। যেমন আমি যে অঙ্কের দাগটি দিয়েছি, অর্থাৎ দেখো লিখেছি 3 দাগের 1, অঙ্কটা কি আছে? আছে হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। পরবর্তীতে আমরা দেখব এই গুণটি করার প্রয়োজন পড়ে না, কারণ কিছু সূত্র থাকবে, সেই সূত্র বসে গেলেই কিন্তু এই গুণটা অত্যন্ত সহজেই এর ফলাফল আমরা জেনে যাব। কিন্তু এখন ধরে নিচ্ছি আমরা জানি না, তাহলে কি করব? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একে এক্স দিয়ে গুণ করলাম, আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাকে ওয়াই দিয়ে গুণ করলাম, প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একে এক্স দিয়ে গুণ করলাম এই এক্স দিয়ে, আবার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একে ওয়াই দিয়ে গুণ করলাম, আর এখানে ওয়াই লিখলাম না, এখানেই লিখে দিলাম। তাহলে এবার গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এখানে কি দাঁড়াচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই কিউব হলো। এখন আমরা চাইলে এটাকে ঘাতের নিম্নক্রমে সাজাতে পারি, বা যদি তোমাদের মনে হয় যে তোমরা নিজের উপর সেই আত্মবিশ্বাস আছে, তাহলে এখান থেকে খুঁজে খুঁজে দেখতে পারো যে কোনো রাশিমালার সঙ্গে কোনো রাশিমালা শুধুমাত্র বিপরীত চিহ্নে রয়েছে কিনা, তাহলে সেগুলো তো নিজের থেকেই নিজের স্বাভাবিক নিয়মে সেগুলো বাদ চলে যাবে। যেমন ধরো আমি দেখাই, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল, প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল, প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল, প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল। এবার দেখো আর কি কেটে গেল, প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কেটে গেল। তাহলে রইল পড়ে কি, এই এক্স কিউব প্লাস এই এক্স কিউব। তাহলে সেখান থেকে উত্তর পেলাম কি, এখানে বুঝতে হবে, আমি যদি এটাকে আরেকটু গুছিয়ে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, যখন কোনো চলরাশির সঙ্গে কোনো রাশি নেই, অর্থাৎ কোনো সংখ্যা নেই, সংখ্যাগুলোকে আমরা বলি সহগ, তখন আমরা বলতে পারি এটা এরকম 1 ইন্টু এক্স কিউব প্লাস 1 ইন্টু এক্স কিউব, এরকম বসানো থাকলে কি হবে, এই যে সহগ এরা যোগ হয়, তাহলে 1 যোগ 1 কত হলো 2 ইন্টু এক্স কিউব। এই জিনিসটাকে ইচ্ছে করে এভাবে দেখালাম, তার কারণ হচ্ছে তোমরা অনেক সময় এই রকম যোগ বিয়োগ করতে গিয়ে কিন্তু ভুল করো। মাথায় রাখবে, এই বাঁ দিকে যে সংখ্যাটি রয়েছে তাকে আমরা বলি সহগ। যখন একই ধরনের দুটি পদ আছে তাহলে কি হবে, শুধুমাত্র সহগগুলোর যোগ বিয়োগ হয়, এটা জানতে হবে। তাহলে এখানে রাশিটা কি এক্স কিউব, তাই তো? তাহলে তা যদি হয় তাহলে এক্স কিউব যোগ এক্স কিউব, এক্স কিউবের আগেও আছে হচ্ছে 1, এখানেও আগে আছে 1, তাহলে 1 যোগ 1 2 এক্স কিউব। তাহলে এটি হলো আমার নির্ণেয় সরল ফল। উত্তর লিখতে শিখবে অঙ্কে, এগুলো শেখো। তোমরা স্কুলেও অনেকে লেখো না, আমি এগুলো ছেলেদেরকে বলি তাই বলছি। লিখব কি, অতএব নির্ণেয় সরল ফল 2 এক্স কিউব। এই আমার অঙ্ক শেষ হলো। আশা করি বুঝতে পারলে সবাই। ছাত্ররা এবারে দেখো, আমরা বীজগাণিতিক রাশিমালার ভাগ করতে চলেছি। এতক্ষণ গুণ করছিলাম, এবারে ভাগ করব। ভাগ করার সময় আমি একটু তোমাদেরকে কষে দেখাই। ধরো যদি দুটো সংখ্যার ভাগ করি, যেমন আমি যদি বলি কীরকম, ধরো 2 দিয়ে আমি 36কে ভাগ করছি। কেমন করে করি
যদি দেখি যে এই যে সবার আগের সংখ্যাটা এ যদি এর থেকে বড় হয়, তাহলে 2-এর নামতা গুনে গুনে দেখি যে কত সংখ্যা পেলে এর সমান বা এর চেয়ে ছোট হয়। যেমন এক্ষেত্রে 2-কে 2 বসাই, তারপরে 3 থেকে 2 বিয়োগ করে 1 পাই, সেই 1 এবং আবার 6 নামিয়ে আবার 2-এর নামতা গুনে মেলাই হচ্ছে, এটা হলো 16। এখন বিষয় হচ্ছে 3, 2 এগুলো যেহেতু সংখ্যা আমরা চোখে দেখে বুঝতে পারছি, এখানে কি করে বুঝবো? আমাকে যেটা করতে হবে, দেখতে হবে এখানে এই চলরাশিটার ঘাত কত, 2, আর এখানে এই চলরাশিটার ঘাত কত, 1। যখন মাথায় কোনো ঘাত নেই মানে হলো 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত পাই, 1। আমি যদি m দিয়ে m-3কে গুণ করি, অর্থাৎ m⁻1, আর এখানেও m⁻1, তাহলে m⁻2 হয়। তাহলে খেয়াল করে দেখো, যদি m দিয়ে m-3কে গুণ করি কি পাবো, m² - 3m। অর্থাৎ দেখো পাশাপাশি কিন্তু তোমাদের রাফ প্রয়োজন পড়বে, খুব মাথায় রেখো। অনবরত, অর্থাৎ ডান দিকে তোমাদের বোধহয় ক্লাস 6-এ পড়ার সময় বলেছিলাম, খাতার ডান দিকে পরিষ্কার করে লাইন টেনে নেবে, ওপরে রাফ লিখে দেবে, সেখানে এই কাজগুলো করবে। আমি এখানে এরকম একটু অগোছালোভাবেই করছি, তোমরা কিছু মনে করো না, কিন্তু পদ্ধতি হচ্ছে ওইটি। তাহলে দেখো এখানে যদি m বসাই, তাহলে m দিয়ে m-3কে গুণ করলে পেলাম হচ্ছে m² - 3m। এবার কি করব, এখান থেকে এটাকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করা মানে কি, আমরা যেটা করব এই চিহ্নগুলোকে বদলে দেব। তাহলে এখানে আসবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। হলো? তা যদি হয় তাহলে এই m² - m² বাদ চলে গেল, 4m + 3m, একটু আগে বললাম এই সহগগুলো যোগ হয়, তাহলে 7m - 21 হলো। এখন m কে কত দ্বারা গুণ করলে 7m হবে, 7 দিয়ে গুণ করলে 7m হয়ে যাবে। তাহলে আমি দেখি যে 7 দিয়ে m-3কে গুণ করলে কত পাই, 7 × m 7m - 7 × 3 21। দেখো মিলে গেল। তাহলে আমরা এখানে লিখলাম +7, তাহলে 7m - 21, এই হলো আমার ভাগফল। তাহলে ভাগফল কত, অতএব নির্ণেয় ভাগফল m + 7। অর্থাৎ ভাগফল কোনটা, এইখানে হচ্ছে ভাগফলের রাশি বসে, তাহলে এইটা হচ্ছে তোমার ভাগফল। এইখানে যদি কিছু থেকে যেত তাহলে সেটা হতো তোমার ভাগশেষ। এইটাকে কি বলে, এইগুলো জেনে নাও, একে বলে ভাজ্য, একে কি বলে, একে বলে ভাজক। এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, জানতে হবে মানে জানা উচিত অনেক ছোটবেলা থেকেই। তবুও আমরা জানি যে তোমাদের কোথাও কোথাও কিছু বা খামতি থেকে যায়, সেই জন্য যখন যখন যে জিনিসটা বলি আমি অন্তত চেষ্টা করি যে সেই জিনিসগুলোকে, তার যে প্রয়োজনীয় অংশগুলো তোমরা যাতে জানতে পারো। তাহলে এটা হচ্ছে তোমার ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে কি করে ভাগ করব, যে রাশিমালাটাকে ভাগ করছি তার প্রথম পদটাকে দেখব, সেটাকে মেলানোর জন্য আমাকে কি করতে হবে। যেমন এখানে m² পেতে গেলে m কে m দ্বারা গুণ করতে হবে। তাহলে পুরো রাশিমালাটাকে, অর্থাৎ পুরো ভাজকটিকে m দিয়ে গুণ করে যা পেলাম সেটা এখানে বসিয়েছি। এখান থেকে এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করা মানে চিহ্ন বদলে যাওয়া। তাই এই প্লাসটা মাইনাস, এই মাইনাসটা প্লাস হলো, m² - m² শূন্য হয়ে গেল, 4m + 3m 7m হলো। এইবার আমি -21কে নামালাম, নামি তাহলে আবার m কে 7m করতে গেলে m কে 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে পুরো ভাজকটিকেই 7 দ্বারা গুণ করলাম, 7m - 21, দেখলাম মিলে গেল। তাহলে ভাগশেষে কিছু নেই, ভাগফল হলো m + 7। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবারে তোমরা যেটা করবে, তাহলে আমার মতে যেটা বলে, তোমরা কোষে দেখি 4.1, এই 4.1টাকে সম্পূর্ণভাবে শেষ করে নাও। আশা করি আর অঙ্ক করতে খুব অসুবিধা হবে না। আর ওদিকে কোষে দেখি 4.2, কোষে দেখি 4.2 এর ক্ষেত্রে তোমরা যেটা করো, এই সপ্তাহের জন্য অন্তত 1, 2, 3 এবং 4, 1, 2, 3 এই অঙ্কগুলোতে পরে হাত দিও। আমার যেটা মনে হয় আগে 4-এর দাগের অঙ্কগুলোকে শেষ করে ফেলো। কোষে দেখি 4.1, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে দাঁড়ায় হচ্ছে, যদি মনে করি যে এই সপ্তাহের কাজ, আমি যদিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবই লিখে দিচ্ছি, তবুও বলে দিচ্ছি, এই সপ্তাহের কাজ
পুরো শেষ করবে হচ্ছে কোষে দেখি 4.1, আর কোষে দেখি 4.2 এর 4-এর দাগটা আগে করবে। যদি তোমরা কেউ আমার কথা শোনো বা আমার অঙ্ক করার ক্লাসকে তোমাদের ভালো লাগে, তাহলে ঠিক যে ক্রম বলবো সেই ক্রমে কাজ করবে। আগে 4-এর দাগ শেষ করবে, করার পর 1, 2 আর 3 এইগুলো অন্তত শেষ করো। আমার মনে হয় তাহলেই তোমাদের এই অধ্যায় আমি যেভাবে এগোতে চাইছি এভাবে এগোলে তোমাদেরও শেখা হবে আর কাজ করতেও সুবিধা হবে। এইটুকু আপাতত করো, তারপরে আবার পরের সপ্তাহের ক্লাসে আবার কি করবে আমিও নতুন কিছু জিনিস দেখাবো, সেইভাবেই আমাদের ক্লাস এগোতে থাকবে। এখন একটা কথা বলে দিই, যেহেতু স্কুল চলছে, মানে আমরা প্রত্যেক শিক্ষক মহাশয় স্কুলে যাচ্ছি, 11টা থেকে আমাদের স্কুলে থাকতে হচ্ছে, পুরো স্কুল আওয়ার্স হচ্ছে, তার মাঝখানে যেহেতু ক্লাস নিতে হচ্ছে, হতে পারে আমার সময় কিছু এদিক ওদিক হলো, আশা করি তোমরা সেটা মানিয়ে গুছিয়ে নেবে। আর কোনো রকম কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে ফোন করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিখলেও আমি দেখতে পাবো, যেরকম আগে পেতাম। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেবার। ভালো থেকো সবাই।